আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। তো আমরা 18 বছর বয়স যে কবিতাটি ছিল সেই কবিতার দ্বিতীয় যে ক্লাসটি সেই ক্লাস নিয়ে এখন আলোচনা করব। সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু জানাবা যে কে কে জয়েন হচ্ছো বা কে কে জয়েন হবা, এটি একটু জানাও। দ্রুত জয়েন হয়ে যাও, তোমরা জয়েন হয়ে গেলে ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দেব। আজকে আমরা প্রথম যে 1 নাম্বার যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসে আমরা 18 বছর বয়স যে কবিতাটি ছিল সেই কবিতার কবি পরিচিতি এবং কবিতার ব্যাখ্যা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবং এখন যে ক্লাসটি করব সেই ক্লাসে আমরা 18 বছর বয়স কবিতার যে প্রশ্নগুলো আসতে পারে বা যে ধরনের প্রশ্ন হতে পারে প্রশ্ন নিয়ে আলোচনা হবে এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে উদ্দীপক, অর্থাৎ সৃজনশীল কিভাবে লিখতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যারা আছো একটু দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাও যে তুমি জয়েন হয়ে গেছো বা তুমি যে উপস্থিত আছো সেই উপস্থিত হওয়ার প্রমাণ স্বরূপ আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে, ঠিক আছে? যেমন সাবিকুন নাহার, ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে সাকিন ভাই বলেন 30-এ শুরু হবে, এখন এত আগে শুরু করলেন? মাত্র 5 মিনিট আগে শুরু করছি, 5 মিনিট 6 মিনিট আগে শুরু করতে হয়, কারণ তোমাদের আসতে আসতে দেখা যায় আমি যদি 30-এ শুরু করি স্টুডেন্ট আসতে আসতে দেখা যাবে 40 বাজায় ফেলাইছো বা 45 বাজায় ফেলাইছো, পড়াইতে লেট হয়ে যায়। তো 5 মিনিট আগে আসছে যেন তোমরা 5 মিনিট আগে থেকে শুরু আসতে পারো বা 5 মিনিট আগে থেকে জয়েন হতে পারো। তোমাদের সুবিধার্থে 5 মিনিট আগে আসছে, এখানে অন্য কিছু ভাবার কিছু নাই। 4 মিনিট 5 মিনিট আগে আসা এটা তোমাদের জন্য ভালো, কারণ তোমাদেরকে সকলকে সুযোগ দেওয়া হচ্ছে যেন তোমরা 5 মিনিট আগেই জয়েন হইতে পারো বা তোমাদের জয়েন হওয়ার জন্য একটা সময় দিচ্ছি। আমি একদম 30 থেকে পড়ানো শুরু করব, তো তোমাদের সকলের জন্য 5 মিনিট টাইম, যে 5 মিনিটের মধ্যে সবাই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম আসমা, লিজা জয়েন হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম। আমি মোটামুটি সবাইকেই প্রথম ক্লাসে পেয়েছিলাম আর কি, যারা এখন কমেন্ট করতেছো তারা মোটামুটি সবাই প্রথম ক্লাসে ছিলা। তো দ্বিতীয় ক্লাসেও আশা করা যায় যে সবাই থাকবা বা দ্বিতীয় ক্লাসে সবাই উপস্থিত থাকবা, এটাই আমার কামনা। হ্যাঁ, তো আমরা আজকে যে 18 বছর বয়স দ্বিতীয় যে ক্লাসটি আছে, দ্বিতীয় ক্লাসে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্লাসে আমরা প্রথমেই সৃজনশীলের ক নাম্বার যে প্রশ্ন, ক নাম্বার প্রশ্নকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। ক নাম্বার প্রশ্নকে আমরা কি নামে বুঝি? ক নাম্বার প্রশ্নকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ তোমরা যদি কেউ যে কোনো গদ্য বা পদ্য, যে কোনো গদ্য বা পদ্যের যদি শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালো মতো পড়ো তাহলে তোমাদের এমসিকিউ হয়ে যাবে। আবার যদি তোমরা চিন্তা করো যে এমসিকিউ পড়বো, এমসিকিউ পড়লেও তোমাদের সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন হয়ে যাবে, অর্থাৎ তোমাদের একসাথে দুইটা কাজ হচ্ছে। একসাথে কি হচ্ছে? দুইটা কাজ হচ্ছে। অর্থাৎ তুমি যদি এমসিকিউ পড়ো সেখানে তোমাদের সৃজনশীলের ক নাম্বার অ্যান্সার করার জন্য যথেষ্ট পরিমাণ তোমাদের সম্পদ সংগ্রহ হয়ে যাবে। আবার যদি তোমরা জ্ঞানমূলক প্রশ্ন পড়ো এমসিকিউতে যেন অ্যান্সার করতে পারো সেই কি সম্পদ তোমাদের সংগ্রহ হয়ে যাবে। এরপরে আমরা শিখবো হচ্ছে খ নাম্বার। খ নাম্বারকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন। খ নাম্বারকে কি বলা হয়? অনুধাবনমূলক প্রশ্ন। অর্থাৎ অনুধাবন মানে তোমাদেরকে নিজে থেকে যেটা বুঝতে পারতেছো বা নিজে থেকে যে ধারণা নিতে পারছো সেই ধারণাগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এবং আমি কিন্তু তোমাদেরকে সকলকে বলে দিয়েছিলাম যে অনুধাবনমূলক প্রশ্ন আমরা 1 নাম্বার ক্লাস, যারা 1 নাম্বার ক্লাস করো নাই, যারা 1 নাম্বার ক্লাসে নতুন করে এই সেকেন্ড ক্লাসে যারা নতুন করে জয়েন হচ্ছে তাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু 6টা 30-এ অলরেডি একটা ক্লাস নিয়েছি, সেইখানে আমরা কবিতার ব্যাখ্যা পড়েছি। সেই কবিতার ব্যাখ্যা যারা পড়েছো বা যাই ব্যাখ্যাগুলো সম্পর্কে যারা জ্ঞান নিয়েছো আর কি 1 নাম্বার ক্লাসে, তারা অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো করতে পারবা। কারণ 1 নাম্বার ক্লাসে আমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা লাইন নিয়ে আমরা কথা বলেছি। সুতরাং ওই ক্লাসে আমরা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়েছি এবং এইটা তোমাদের জানা উচিত যে কবিতা অর্থাৎ পদ্য অংশের কবিতার যেই প্রশ্নগুলো হয়, কবিতায় জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো হয় বা খ নাম্বার প্রশ্নে যেগুলো আসে সেগুলো হচ্ছে কবিতার লাইনের ব্যাখ্যা চাই বা ওই লাইন দ্বারা কবি কি বলতে চেয়েছেন, ওই লাইন দ্বারা কবি কি বুঝাইতে চাইছে ওইটাই চাই। সো কবিতার লাইনগুলোর ব্যাখ্যার ক্লাস যারা করেছো তারা কিন্তু অলরেডি অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে গ ঘ। এরপরের অংশে থাকবে গ এবং ঘ, অর্থাৎ সৃজনশীলের গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্ন যেভাবে লিখতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হবে, ঠিক আছে? সো আমরা আজকে এই দ্বিতীয় ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করলে আমরা সৃজনশীল লেখার জন্য যতটুকু দরকার
সৃজনশীল লেখার জন্য, একটা কবিতা থেকে সৃজনশীল অর্থাৎ 18 বছর বয়স কবিতা থেকে সৃজনশীল লেখার জন্য তোমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া হবে, যতটুকু দরকার ঠিক ততটুকুই আমাদের এই ক্লাসে দেওয়া হবে। ঠিক আছে, তো সবাই একটু জয়েন হয়ে যাও। 29 বাজে 1 মিনিটের মধ্যে আমরা পড়া শুরু করব। আমরা এই যে 5 মিনিট আগে শুরু হয়েছিলাম বা 5 মিনিট আগে একজন ভাই আমাকে বলছে যে স্যার আপনি তো 30-এ আসার কথা বললেন, কিন্তু আপনি 5 মিনিট আগে আসলেন কেন? এই যে 5 মিনিট আগে আসলাম, এসে যে সৃজনশীলের ক খ কোন প্রশ্ন কিভাবে আসে এই যে এতটুকু ধারণা দিলাম, এতটুকু কি তোমাদের জন্য উপকারিত হবে না বা এতটুকু কি তোমাদের উপকারে আসবে না? আমার মনে হয় উপকারে আসবে, এই জন্য আমি 5 মিনিট আগে আসছি, যেন পড়ানোর বাইরেও কিছু এক্সট্রা কিছু দেওয়া যায় বা এক্সট্রা কিছু ধারণা দেওয়া যায়, সেই জন্য আমার 5 মিনিট আগে আসা। তো তোমরা যারা 5 মিনিটের মধ্যে জয়েন হয়েছো তাদের কি একটু উপকারে আসবে কিনা এটা একটু আমাকে জানাও। হ্যাঁ, তো সবাই জয়েন হয়ে যাও। রিফাত জয়েন আসো, আফসার ওয়ালাইকুম আসসালাম, এরপর আমাদের নাহার ওয়ালাইকুম আসসালাম, নাবিবা তাবাসসুম ওয়ালাইকুম আসসালাম, আরো আছো মিম আসো, এরপর রাকিবুল আসো, রাকিবুল হচ্ছে ওয়ালাইকুম আসসালাম স্যার কি অবস্থা আপনার, এরপরে হচ্ছে সোহেল স্যার আছেন, জি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, 14 জনের মতো আছো। আগের ক্লাস, প্রথম ক্লাস আমি আগে বলছিলাম আমার ক্লাস কেমন যেন তোমরা কেমন কেমন যেন একটু করতে চাও না আর কি, বাংলা তো বাংলা তেমন একটা ভালো লাগে না, তাই না? প্রথম ক্লাসে 30 জনকে পাইছিলাম, এই ক্লাসে 15 জন, মানে 50% কমে গেছে ক্লাসে। সমস্যা নাই, তো সবাই জয়েন হয়ে যাও। এবং প্রথমে যতটুকু বললাম ক এবং খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার, তো সবাই মোটামুটি জয়েন হয়ে গেছো। ম্যাক্স মুসা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমরা প্রথমে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে সৃজনশীলের ক এবং জ্ঞানমূলক প্রশ্ন। আমি আগেই বলে দিচ্ছি এইখানে যতটুকু পড়ানো হবে এতটুকু যদি তোমরা মোটামুটি ধারণা রাখতে পারো বা এতটুকু যদি পড়ে থাকতে পারো, পড়ো আর কি, মানে মনে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের 18 বছর বয়সের যে এমসিকিউ গুলো আসবে, 18 বছর বয়স কবিতার যে এমসিকিউ গুলো আসবে আর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো আমরা পড়ায় চলে যাই। হ্যাঁ, পড়ায় চলে আসি। সবার প্রথমে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? সবাই পড়ার সাথে সাথে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো, একদম শর্ট ভাবে, যেটা যতটুকু উত্তর অতটুকু বলবা। যেমন কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? 21 বছর। সবাই যারা ক্লাসে আসো ক নাম্বার প্রশ্নগুলো 21 অ্যান্সারটা লিখে ফেলবা, বা সংখ্যায় তোমরা লিখতে পারো 21 লিখে ফেলবা। তাহলে কি হবে, তোমাদের পড়ার সাথে সাথে লেখাটাও হয়ে গেল এবং মনে থাকবে। হ্যাঁ, কমেন্ট করলে তোমাদের ওই জিনিসটা মনে থাকবে। তাহলে কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে মারা যান? 21 বছর বয়সে। কত বছর বয়সে মারা যান? 21 বছর। এবং কত সালে? সেই সালটা ছিল 1947 সালে মারা যান। ক্লিয়ার? এরপর তরুণরা মাথা তোলাবার ঝুঁকি নেয় কত বছর বয়সে? তরুণরা মাথা নোয়াবার ঝুঁকি নেয় কত বছর বয়সে? 18 বছর বয়সে। মাথা নোয়াবার মানে কি? মাথা নোয়াবার মানে কিন্তু আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে মাথা নিচু করা, মাথা নিচু করা। ঠিক আছে, এরপরে কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন? 1926 সালে মৃত্যুবরণ করেন। 1926 সালে জন্মগ্রহণ করেন, 1947 সালে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, আসমা বেগম কি অবস্থা আপনার? ঠিক আছে, আমরা এখানে যতটুকু পড়বো ইনশাল্লাহ এতটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে। যতটুকু প্রয়োজন আমার ক্লাসে ঠিক ততটুকুই আয়োজন পাবা, এর বেশি আয়োজন পাবা না। ঠিক আছে, আশা করি ক্লাসে সবাই থাকবা, 15 জন আসো। তারপরে চলে যাই আমরা। সুকান্ত ভট্টাচার্য আগস্ট মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন? আগস্ট মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন? সেটা হচ্ছে 15 তারিখে জন্মগ্রহণ করেন। কত তারিখে? 15 তারিখে জন্মগ্রহণ করেন। এবং সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায় ছিল? পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ জেলায়। এটা তোমরা একটু মনে রাখবা। হ্যাঁ, এইটা একটু মনে রাখবা। গোপালগঞ্জ জেলায় কি করেন? তার পৈতৃক নিবাস ছিলেন, অর্থাৎ দাদা বাড়ি বা বাবার বাড়ি ছিলেন। হ্যাঁ, এরপরে আসো, সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিল? আমি প্রথম ক্লাসে বলেছিলাম তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে, যে প্রশ্নটা সব থেকে বেশি আসে সেই প্রশ্নটা আমি জমা রাখছিলাম। সেই প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা, সেটা হচ্ছে দৈনিক স্বাধীনতা পত্রিকা। কবি সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন, অর্থাৎ তার কথাতেই এই দৈনিক স্বাধীনতা পত্রিকার সকল পেপার বা সকল লেখালেখি সম্পাদিত হইতো। ঠিক আছে, এইটা সবাই, আমি সবাইকে বলবো একটু কষ্ট হইলেও এইটা লিখবা, যে সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা, এই কথাটা সবাই কমেন্ট করে। 15 জন 16 জনের মতো আসো, আমি 16 জনকে অনুরোধ করতেছি এইটা লেখো তোমরা, কারণ এই প্রশ্নটা সব থেকে বেশি আসে।
যে কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন। কবি সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন। দেখছো, মাত্র 18, 19 বা 21 বছর বয়সে কত কিছু করে ফেলছে, আর আমরা কিচ্ছু করতে পারি না। আমাদের জীবনে আমরা এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারি না, কিন্তু তিনি মাত্র 21 বছর বয়স বাঁচছিলেন। এই 21 বছর বয়সে তিনি এত কিছু সৃষ্টি করে গেছেন, এত কিছু করেছেন যে তাকে আমরা এখন পড়ালেখা করি বা তার গদ্য, তার পদ্য, তার গল্পগুলো আমাদের পড়তে হয়। তার মানে কি, তিনি একজন গুণী মানুষ ছিলেন, এটাই তার প্রমাণ। এবং তিনি একটা পত্রিকার সম্পাদক কিন্তু যাচ্ছে তাই কোনো বিষয় না, বা খুব ছোটখাটো বিষয় না। একটা পত্রিকার সম্পাদক মানে কিন্তু অনেক বড় মাপের একজন মানুষ, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্স মুসা লেখছো দৈনিক, আসমা লেখছো দৈনিক মোহাম্মদ, লিজা লেখছো দৈনিক মোহাম্মদ, রাকিবুল লেখছো, এরপরে আমাদের মোহাম্মদ হাসান ভাই আছেন ক্লাসে, হাসান ভাইও লেখছেন, তারপরে আর বাকিরা ক্লাসে নাই, তো তোমাদের একটু লিখতে হবে। এরপরে ইয়াকুব ইসলাম লেখছো, আরিফ ভাই লিখছেন, হ্যাঁ, তারপরে আরো কেউ আসো, রাকিবুল দৈনিক, ঠিক আছে। তারপরে প্রশ্নগুলোতে আমরা চলে যাই। তারপরে কি বলা হচ্ছে, ঘুম নেই সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা। ঘুম নেই সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। ঘুম নেই গাইজিৎ আহমেদ সামিকুন নাহার, ঠিক আছে। ঘুম নেই সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। সুকান্ত ভট্টাচার্য একটাই কাব্যগ্রন্থ লিখেছিলেন, এবং কবি সুকান্ত ভট্টাচার্য মোট 3টা কাব্যগ্রন্থ লেখেন, তার মধ্যে একটা হচ্ছে ঘুম নেই, অকাল, আরেকটা হচ্ছে কি যেন মনে করতেছে না, ঠিক আছে। এরপর অকাল সুকান্ত ভট্টাচার্যের কি ধরনের রচনা, সেটা হচ্ছে কাব্যগ্রন্থ। ঘুম নেই আর অকাল, এই দুইটা নাম মনে রাখবে, এই দুইটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কাব্যগ্রন্থের নাম, অর্থাৎ কবিতার বইয়ের নাম, ঠিক আছে। এরপরে সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কি, অকাল, এটা তো আমরা শিখলামই। এরপরে সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন, 1947 সালে মৃত্যুবরণ করেন। কাব্যগ্রন্থ, সাবাস মুসা ভাই, আর হচ্ছে মোহাম্মদ আসাদ ভাই, ক্লিয়ার। 19 জনের মতো আসছো ক্লাসে। সাবিকুন নাহার কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ যতটা মনে রাখা দরকার তার থেকে বেশি মনে রাখা দরকার ঘুম নেই এবং অকাল, এই দুইটাই হচ্ছে কাব্যগ্রন্থের নাম। ঘুম নেই, অকাল, দুইটা হচ্ছে কিসের নাম, কাব্যগ্রন্থের নাম, ক্লিয়ার। 10টা শিখলাম। এরপরে কোন বয়স দুঃসাহসের উকি দেয়, 18 বছর বয়স দুঃসাহসেরা উকি দেয়, এটা আমরা পারবো। 18 বছর বয়স অহরহ কি উকি দেয়, সেটা হচ্ছে বিরাট দুঃসাহসেরা উকি দেয়। 18 বছর বয়সে কি উকি দেয়, বিরাট দুঃসাহসেরা উকি দেয়। এরপরে পদাঘাত 18 বছর বয়স কি ভাঙতে চায়, পদাঘাতে 18 বছর বয়সে পাথর ভাঙতে চায়, কি ভাঙতে চায়, পাথর ভাঙতে চায়। 18 বছর বয়স কি জানে না, 18 বছর বয়স কান্না করতে জানে না। 18 বছর বয়সে ছেলে মেয়েরা কখনো কান্না করে না। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস। জি, সাবিকুন নাহার, অ্যান্সার থাকার পরেও যদি ভুল অ্যান্সার দাও এটা খুবই কষ্টকর, ঠিক আছে। ক্লিয়ার সবার? তাহলে আমরা পড়লাম, তারপরে আমরা চলে যাই। জি, রাকিবুল, সাবিকুন নাহার, তারপরে আসো 18 বছর বয়স কিসের মতো, 18 বছর বয়স কিসের মতো, 18 বছর বয়স হচ্ছে স্টিমারের মতো, অর্থাৎ গতি। স্টিমার কেন বোঝানো হয়েছিল, স্টিমারটা শুধুমাত্র 18 বছর বয়সকে গতিশীল বোঝাতে ব্যবহার করা হয়েছিল। স্টিমার দ্বারা কি বোঝায়, এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে যে 18 বছর বয়স কেন স্টিমারের সাথে তুলনা করা হয়েছে। কেন স্টিমারের সাথে তুলনা করা হয়েছে, কারণ 18 বছর বয়সকে গতিশীল হিসেবে তুলে ধরার জন্যই কবি 18 বছর বয়সকে স্টিমারের সাথে তুলনা করে, ঠিক আছে। এরপরে কোন বয়স প্রাণ তীব্র প্রখর, 18 বছর বয়স প্রাণ তীব্র প্রখর। 18 বছর বয়স কানে কি আসে, 18 বছর বয়সে মন্ত্রণা আসে। মন্ত্রণা মানে হচ্ছে ভালো মন্দ নানা তত্ত্ব বা নানা কথা, তত্ত্ব বা কথা যে ছুটে চলা। হ্যাঁ, সরি স্যার, টাইপিং মিস্টেক স্যার। তাহলে মন্ত্রণা মানে হচ্ছে ভালো বা মন্দ তত্ত্ব। তত্ত্ব মানে কি, যে কোনো ধরনের বিষয়ে একটা বাণী প্রচার করে দিল, একটা বাণী দিয়ে দিল। যেমন হচ্ছে আমাদের বন্ধু বান্ধবরা বলে যে সিগারেট খাইলে তোমাকে অনেক কিউট লাগে, বা অনেকে বলে যে এই যে আঁকা বাঁকা করে অনেকে চুল কাটো না, এখানে মরক ঝুটির মতো রাখো, ছেলেরা এই কাজটা করে, মরক ঝুটির মতো রাখো আর এই পাশ দিয়ে একদম চাইসা ফালাও, এটা দেখলে ভালো লাগে। এই যে এই ধরনের মন্ত্রণা আসে, এই ধরনের কথাবার্তা আসে।
বা অনেকে বলে যে তুমি যদি তোমাকে স্মার্টলি প্রেজেন্ট করতে চাও তাহলে কি করতে হবে, গালি দিতে হবে। এই ধরনের এইটা হচ্ছে এখনকার ছেলে মেয়েদের খুব বাজে একটা অভ্যাস। এটা আমি আমার বন্ধু বান্ধবের মধ্যেও দেখি যে গালি ছাড়া কথা বলতে পারে না, গালি দিলে নাকি তারা গালিকে স্মার্টনেস মনে করে। সো এই যে এই ধরনের মন্ত্রণা আসে বা এই ধরনের বাণী আসে উপরে, যে অনেকটা আল্লাহ প্রদত্ত বাণী বলে না, এই ধরনের বাণী আমাদের বন্ধু বান্ধবরাই দেয় যে এই কাজটা করলে বা 4-5টা মেয়ের সাথে যদি তুমি ঘুরতে পারো তার মানে তুমি একটা পুরুষ, এটা বোঝা যাবে। এই ধরনের কথাবার্তা আসে। এরপরে 18 বছর বয়সে পথে প্রান্তরে কি ছোটায়? 18 বছর বয়সে পথে প্রান্তরে তুফান ছোটায়। কি ছোটানো হয়? তুফান ছোটানো হয়। ক্লিয়ার সবার? স্টিমারের সাথে তুলনা করা হয়। সবার ক্লিয়ার? তারপরের প্রশ্নে আমরা চলে যাব। হ্যাঁ, স্টিমার মানে হচ্ছে ছুটে চলা। তারপরে আসুক, কখন হাল ঠিক রাখা ভার হয়ে পড়ে? ঠিক রাখা ভার মানে ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। কখন হাল ঠিক রাখা অনেক বেশি কঠিন হয়ে পড়ে? সেটা হচ্ছে 18 বছর বয়সে বা দুর্যোগের সময় হাল ঠিক রাখা অনেক কষ্টকর হয়ে থাকে। দুর্যোগের সময় হাল ঠিক রাখা কষ্টকর হয়ে পড়ে। তুফান, লিজা। ঠিক আছে। এরপরে 18 বছর বয়স সহস্র প্রাণ কি করে? 18 বছর বয়স সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়, অর্থাৎ বিপদের মুখে পড়ে, ক্ষত বিক্ষত হয়। এরপরে কোন বয়সে অবিশ্রান্ত আঘাত আসে? 18 বছর বয়সে অনেক আঘাত আসে। 18 বছর বয়স কিসে কালো? 18 বছর বয়স হচ্ছে দীর্ঘশ্বাসে কালো। এই যে আমরা 21টা প্রশ্ন পড়লাম, এই যে 21টা প্রশ্ন বললাম, এই 21টা প্রশ্ন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের কথা দিচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ। এমসিকিউ আমরা জানি সৃজনশীল আকারে এমসিকিউ আসে, বাট ডিরেক্ট এমসিকিউ যদি আসে, ডিরেক্ট এমসিকিউ গুলো যদি আসে তাহলে এই 22টা প্রশ্ন তোমরা যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ এই 22টা প্রশ্ন বললে সৃজনশীলের ক এবং এমসিকিউ, ডিরেক্ট এমসিকিউ যেগুলো আসে সরাসরি একদম বই থেকে যেগুলো আসে, বই থেকে বলতে একদম লাইন টু লাইন যেগুলো আসে সেগুলো ইনশাল্লাহ তোমাদের এই 22টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। তো 22টা প্রশ্ন নিয়ে কারো কোনো কথা থাকলে বলতে পারো যে স্যার নেট সমস্যা, তোমার নেটে হয়তো সমস্যা আছে। মিম একটু তোমার নেটটা চেক করো। হ্যাঁ মিম ইসলাম, তোমার নেটটা একটু চেক করে দেখো, তোমার নেটে সমস্যা থাকতে পারে। হ্যাঁ, এগুলোর পিডিএফ হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। এই ক্লাস শেষ হলে পেয়ে যাবে তোমরা সবাই। এই ক্লাসটা শেষ হলে হোয়াটসঅ্যাপে 2টা ক্লাসেরই পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো সবার ক্লিয়ার? এরপরে আমরা অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে শিখবো। অনুধাবনমূলক প্রশ্ন বেশি না, মাত্র 10টা শিখবো, 10টা শিখবো ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, মাত্র 10টা অনুধাবনমূলক প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাবে। তাহলে অনুধাবনমূলক প্রশ্নে আসি। অনুধাবনমূলক প্রশ্ন 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 18 বছর বয়স কি দুঃসাহ বলতে কবি কি বুঝেছে? দুঃসাহ বলতে কবি কি বুঝেছেন? দুঃসাহস মানে হচ্ছে কঠিন এবং অসহনীয় সময় অতিক্রম করতে হয়। মানে যেই সময়টা 18 বছর বয়স এমন একটা সময় যে সময়টা আসলে পার করা খুবই কষ্টকর। যে পিডিএফ দিব, যে সময়টা পার করা অনেক কষ্টকর, অনেক কঠিন একটা সময়, সেটাই বুঝিয়েছেন। আমি জাস্ট রেড লাইন মানে লাল কালি যতটুকু আছে এতটুকুই পড়াবো। হ্যাঁ, লাল কালিটুকু বলবো, আর বাকিটা তোমরা যেহেতু পিডিএফ পেয়ে যাবে পিডিএফ অনুসারে পড়ে ফেলবা। তাহলে 18 বছর বয়স তরুণদের এক কঠিন ও অসহনীয় সময় অতিক্রম করতে হয়, তার কারণে এটাকে দুঃসহ সময় বলেছেন। যেটা সহ্য করা যায় না, যে সময়টা সহ্য করা যায় না, যে সময়টা অনেক বেশি কঠিন, সেটাই কবি বলেছেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন আসো, স্পর্ধায় নেওয়া নয় মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধায় মানে কি বলেছিলাম? স্পর্ধা শব্দের অর্থ আমি কি বলেছিলাম? সাহস। অর্থাৎ এই সময়টা কি হয়, যৌবনের উত্তরণকালীন পূর্ব মানুষ অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে স্বাধীনভাবে চলার ঝুঁকি নিতে থাকে। উক্তিটি এই অর্থে বহন করেছে। 18 বছর বয়স মানুষের জীবন উত্তরণকালীন পর্যায়, অর্থাৎ এই বয়সে সাহস জাগে। এই বয়সে কি হয়? সাহস জাগে। এই বয়সেই হচ্ছে আমরা কি করি? স্বাধীনতা অর্জন করি, পরাধীনতা ত্যাগ করি, আমরা অন্যের অধীনে থাকাটা ত্যাগ করে দেই। আরেকজনের অধীনে আমরা থাকতে চাই না, আরেকজনের অধীনে না থেকে নিজে কিছু করে বাঁচতে চাই। এইটাই হচ্ছে এই লাইনের অর্থ। অর্থাৎ নিজে স্বাধীনভাবে বাঁচার জন্য মাথা উঁচু করে দাঁড়ায়। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারতেছি না এটা একটু আমাকে বলতে হবে যে স্যার বুঝতে পারতেছি, আপনি একটু ক্লাস নেন, সমস্যা নেই। হ্যাঁ, বুঝতেছো কিনা এটা একটু আমাকে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম ফাতেমাতুজ জোহরা।
তারপরে যাও, তারপরের প্রশ্নে কি বলা হচ্ছে, তারপরের প্রশ্নে বলছে 18 বছর বয়সের সাথে দুঃসাহসের সম্পর্ক ব্যাখ্যা করো। 18 বছর বয়সের সাথে দুঃসাহসের সম্পর্ক কি? 18 বছর বয়স হচ্ছে এমন একটা সময়, 18 বছর বয়স হচ্ছে কি সৃষ্টিশীল মানসিকতার তাড়না তরুণ বুকে তাড়িত হয়, এই বিচারে দেখা যায়। অর্থাৎ 18 বছর বয়স কি নতুন কিছু করার দুঃসাহস জাগে, নতুন কিছু করার উদ্দীপনা জাগে, নতুন কিছু করতে চায়। 18 বছর বয়স হচ্ছে সেই সময়টা যে সময় নতুন কিছু করার জন্য আগ্রহ জাগে, নতুন কিছু করার যে হচ্ছে সাহস, সেই সাহসটা জাগ্রত হয়। অর্থাৎ এ বয়সে সেই পুরনো মানদাতামূলের কোনো কিছু আর ভালো লাগে না, নতুন ভাবে নতুন পথ চলা তৈরি করে, নতুন ভাবে পথ চলার যে সাহস দরকার হয়, যে নতুন কাজ করার যে সাহস দরকার হয়, সেই সাহসটা এই বয়সেই থাকে। এই কারণে এই বয়সটাকে দুঃসাহসের বয়স বলা হয়। মাশাআল্লাহ, সবাই দেখি ভালোই বুঝতে পারতেছো ক্লাস। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তারপরে প্রশ্নে আসো। জি স্যার, দ্বিতীয় পত্র ক্লাসের জন্য আমি বলে দেই, দ্বিতীয় পত্র ক্লাসের জন্য এটা তোমাদের তাসনাম স্যারকে বলতে হবে। তাসনাম স্যার আমাদের ক্লাসের রুটিন ঠিক করে, আর কি উনি যেভাবে রুটিন ঠিক করে ওইভাবে ক্লাস নেওয়া হয়। তো যদি দ্বিতীয় পত্র ক্লাস চাও, তোমরা বাংলা দ্বিতীয় পত্র ক্লাস চাইলে তাসনাম স্যারকে বলতে হবে যে স্যার রুটিনে দ্বিতীয় পত্র ক্লাসগুলো অ্যাড করেন, তাহলে আসিফ স্যার দ্বিতীয় পত্রগুলো পড়াই ফেলবে। হ্যাঁ, তো এটার জন্য তোমাদের স্যারকে একটু জানাই থাকবে, কারণ স্যার যেভাবে রুটিন ঠিক করে আমি ওইভাবেই ক্লাস নেই। তো যদি দ্বিতীয় পত্র ক্লাস চাও তাহলে তাসনাম স্যারকে বলবা যে স্যার দ্বিতীয় পত্র ক্লাসগুলো আমাদের লাগবে, তো বাংলা ফার্স্ট পেপারের সাথে সাথে দ্বিতীয় পত্র ক্লাসগুলোও দেন। তো উনি রুটিনে যদি অ্যাড করে দেয় ইনশাল্লাহ আমি দ্বিতীয় পত্র ক্লাসগুলো নিব। বুঝতে পারছো মিম? স্যার পরের ক্লাস দেখে নিব, একটু ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা ঠিক আছে, পরের ক্লাস দেখে নিও। তারপরে আসো, 18 বছর বয়স মাথা তো নবার নয়। অর্থাৎ কি 18 বছর বয়স কখনোই কারো কাছে মাথা নত করে না, কারো কাছে কি করে না, মাথা নত করে না, আত্মপ্রত্যয়ী ও সাহসী হয়। 18 বছর বয়স কি সাহসী হয়ে ওঠে, আত্মপ্রত্যয়ী, নিজেই নিজে কিছু করব, নিজের বুদ্ধিতে চলবো, নিজের পায়ে দাঁড়াবো, এ ধরনের চিন্তা ভাবনা আসে। এই কারণে এই বয়স কি করে না, কারো কাছে মাথা নত করে না, কারো কাছে কি করে না, মাথা নত করে না, কারো সামনে ঝুঁকে যায় না, যে তুমি আমারে 10 টাকা দিলে আমি তোমার পা চাটবো, এই ধরনের চিন্তা ভাবনা এই বয়সের ছেলে মেয়েরা করে না। যৌবনে পদার্পণ করে আত্মপ্রত্যয়ী ও সাহসী হয়ে ওঠে বলে কারো কাছে মাথা নত করে না। ঠিক আছে, তারপরে আসো, এ বয়স জানে রক্তদানের পূর্ণ। এই প্রশ্নটা তোমরা একটু ভালো মতো পড়বা, কারণ 18 বছর বয়স থেকে যদি সৃজনশীল আসে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। স্যার বাংলা দ্বিতীয় পত্র ক্লাস কয়টা হয়েছে? বাংলা দ্বিতীয় পত্র ক্লাস মাত্র 2টা হয়েছে, সরি 2টাও না, একটা হয়েছে। বাংলা দ্বিতীয় পত্র ক্লাস এখন পর্যন্ত একটা হয়েছে। ঠিক আছে, 18 বছর বয়স কি করে, মহৎ কাজে 18 বছর বয়স তরুণীদের আত্মত্যাগী ও মানসিকতা হয়ে ওঠে। অর্থাৎ রক্তদান করলেই ভালো কিছু অর্জন করা সম্ভব, রক্তদানের মাধ্যমেই নতুন কিছু সৃষ্টি সম্ভব, এটা এই বয়সের ছেলে মেয়েরা জানে। এই কারণে এই বয়স কি রক্তদানের পূর্ণতা বুঝে। বুঝতে পারছো মিম ডিম আন্ডা? বুঝতে পারছো সবাই? জয় প্রথম ক্লাস কেন করো নাই? জয় ক্লাস না করিলে হয়ে যাবে ক্ষয়। তারপরে আসো, পরে রাখো। তারপরে আসো, কি বলছে, তাজা তাজা পানে অসহ্য যন্ত্রণা বলতে কি বুঝিয়েছেন? কি বলছে, তাজা তাজা পানে অসহ্য যন্ত্রণা। অসহ্য যন্ত্রণা মানে কি, অর্থাৎ এই বয়সে এমন কিছু বিষয় ঘটে, এমন কিছু হয় যেগুলো কি আমাদেরকে আমাদের সহ্য করা কষ্টকর হয়ে যায়, আমাদের কি আমাদের কাছে সহ্য করাটা এটা কঠিন হয়ে যায়। সমাজ জীবনে অন্যায়, শোষণ, নিপীড়ন ও ভেদ বৈষম্য অবলোকনে 18 বছর বয়সে অসহ্য। মানে 18 বছর বয়স যখন আসে তুমি স্বাধীনভাবে বাঁচতে চাও, তুমি কি চাও, নিজের মতো করে বাঁচবা, নিজের মতো চলবা, কিন্তু দেখলা যে তোমাকে সেই স্বাধীনতাটা দিচ্ছে না, বা তোমার মতামতের একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না,
বা তুমি যেভাবে চলতে চাচ্ছ, তুমি লাইফে যেটা করতে চাচ্ছ এটা করতে পারছো না, এই যে না পারাটা, এইটাই হচ্ছে 18 বছর বয়সের ছেলে মেয়েদের জন্য একটা কি যন্ত্রণা, একটা অসহ্য যন্ত্রণা, একটা কষ্টের বিষয়। ঠিক আছে, বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম ভাই। আচ্ছা, রেকর্ড দেখে নিব, ওকে দেখে নিও, তারপরে আসো। তারপরে কি বলছে, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বুঝিয়েছে, এই বয়সেই, যেমন এই বয়সটাই হচ্ছে তোমাদের ভালো কিছু করার বয়স, ঠিক এই বয়সটাই হচ্ছে তোমাদের ক্ষতির বয়স। তোমরা যদি ভালো কিছু জীবনে অর্জন করো এই বয়স থেকে অর্জন করবা, যদি বিপদে যাও, খারাপ বন্ধু বান্ধবের সাথে যাও, তাহলে এই বয়সে যাবা। এই বয়সে যে ছেলেটা মানে তার লাইফের এমটা ঠিক করে ফেলে, গোলটা ঠিক করে ফেলে, বা কি করবে সে উদ্দেশ্যে চলতে শুরু করে, তাহলে সে ঠিকই জীবনের একটা পর্যায়ে যে সফল হবে। আর যদি কেউ হতাশাগ্রস্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, বা ছেঁকা খায়া বেকা হয়ে যায়, তাহলে কি হবে, সে তার লাইফে পিছিয়ে যাবে, বা তার লাইফটা সেখানে ধ্বংস হয়ে যাবে, সেখানেই থেমে যাবে, এটাই বলছে এখানে। ঠিক আছে, 18 বছর বয়সে সঠিক পথে চালিত না হলে ব্যর্থতার দীর্ঘশ্বাসে জীবনটা তছনছ হয়ে যাবে। অর্থাৎ জীবনে তুমি ভালো কিছু করবা নাকি খারাপ কিছু করবা, সেটা 18 বছর বয়সেই ঠিক হয়ে যায়। ক্লিয়ার? ক্লাসে কি তোমরা আসো না নাই বুঝতেছি না আমি। এরপরে আসো, তবু 18 শুনেছে জয়ধ্বনি বলতে কি বুঝিয়েছেন, এই প্রশ্নটাও সুন্দর মতো করে রাখবা। তবু 18 শুনেছে জয়ধ্বনি, 18 বছর বয়সী তরুণদের দুর্জয় মনোভাব, এবং দুর্জয় মানে কি, সবকিছু জয় করার ইচ্ছাকেই দুর্জয় বলা হয়। এবং তোমরা সবাই কি করো, সবকিছু জয় করার একটা ইচ্ছা পোষণ করো। অপর সম্ভাবনার দিকে বিবেচনায় কবি প্রশ্নোক্ত উক্তিটি আবর্তন করেছে। মানুষের জীবনে 18 বছর বয়স খুবই তাৎপর্যপূর্ণ একটা বয়স। এই বয়সে আচ্ছা আসো, থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আমার কিছু করার নাই। তাহলে 18 বছর বয়সে এসে কি করে, তারা জয়ের ধ্বনি, সবকিছু জয় করার ইচ্ছা জাগায়, সবকিছু জয় করতে চায়, এবং সবকিছু শেষ পর্যন্ত জয় করেও নেয়। 18 বছর বয়স হচ্ছে সব সর্বজয়ী, বা সবকিছু জয় করে। ঠিক আছে, এরপরে লাস্ট এই 10টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমাদের খপাটও হয়ে যাবে, এবং লাইনের ব্যাখ্যা যেগুলো আমরা দিচ্ছি ওইগুলো দেখে নিবা। স্যার আরেকটু বোঝান, আমি এখন আসলাম। এত পরে আসলে তো হবে না রে বাবা, তোমাকে টাইম বলে দিছি, তারপরেও যদি লেট করো তাহলে হবে। এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, কেন? কারণ এই বয়সেই আসে নানা ধরনের বিপদ আপদ, যত কিছু আছে সেই কিছু এই বয়সেই আসে। এই জন্যই এই বয়সকে দুর্যোগের বয়স বলা হয়। এই বয়সকে দুর্যোগের বয়স কেন? এই বয়সটা আসলে দুর্যোগে এবং ঝড়ের একটা বয়স, বিপদ এবং আপদের একটা বয়স হচ্ছে 18 বছর বয়স, এই জন্য এই বয়সকে দুর্যোগের বয়স বলা হয়েছে। ক্লিয়ার? দেখো স্টুডেন্ট তোমরা যারা আছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাসে আসতেছো আর যাইতেছো, কারণ হচ্ছে স্যার পিডিএফ দিয়ে দিবে, আমি বাসায় বসে পড়ে নেবো, এরকম মন মানসিকতা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই ক্লাস করতেছে, আমি বুঝতেছি। না হলে 25 জন থেকে আবার 15 জনে কেমনে আসলা? এরকম করলে পিডিএফ দেওয়া বন্ধ করে দিব, তখন হা পুটকি হা কালাই ভাজা খা, বুঝছো? কইরো তখন কপাল থাবড়ায়ও। ক্লিয়ার? 10টা প্রশ্নের উত্তর বুঝতে পারছো কিনা সবাই বলো। এই 10টা তোমরা পড়লে ইনশাল্লাহ তোমাদের খ নাম্বার সৃজনশীলের ক্ষয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সৃজনশীলের ক্ষয়ে এই 10টা পড়লে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। বুঝতে পারছো কিনা বলো। নাবিবা তাবাসসুম আসো, থাকলে ভালো, না থাকলে আরো ভালো। বুঝছো কিনা বলো, এই 10টা বুঝতে পারছো কিনা বলো। এই 10টা বুঝলে আমরা এখন সৃজনশীলের গ এবং ঘ নিয়ে একটু আলোচনা করব। সৃজনশীলের গ এবং ঘ নিয়ে আলোচনা করবো, এবং গ ঘ নিয়ে কথা বলবো। ঠিক আছে, গ খ কিভাবে লিখতে হবে সেটাও আজকে বলে দিব। ঠিক আছে, মোহাম্মদ হাসান ভাই, আরিফ ভাই, জয়, মুসা, এরপরে লিজা। হ্যাঁ, তাহলে আমরা গ ঘতে চলে যাই। গ ঘতে যাওয়ার আগে আমরা, স্যার আপনার দ্বিতীয় বছর ক্লাস কই পাবো? আমার দ্বিতীয় বছর ক্লাস যেই গ্রুপে ক্লাস করতেছে এই গ্রুপেই পাবা, তা না হলে ইউটিউবে যারা দেখতে পারো ইউটিউবে পাইতে পারো। এখন আসো মূল ভাব। আমাদের গ ঘ লেখার জন্য আগে মূল ভাবটা জানা দরকার। 18 বছর বয়স, আমরা যেহেতু কবিতার ব্যাখ্যা পড়েছি, খ নাম্বার প্রশ্নের অ্যান্সার করেছি আখি,
আখিরে আজকে ক্লাসে প্রথম পাইলাম, যাই হোক এই মূল ভাবটা সবার জানা উচিত। 18 বছর বয়স কবিতাটি মূলত কেন লেখা হয়েছে বা আর কেন বলা হয়েছে, সেটা হচ্ছে 18 বছর বয়সে কবিতার মূল যে বিষয়টা বা মূল যে ব্যাখ্যা, সেটা হচ্ছে 18 বছর বয়স কবিতায় কবির তারুণ্যের শক্তি। আমরা কিন্তু এখন রাস্তাঘাটে প্রচুর দেখি তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হোক, তারুণ্যের প্রথম ভোট অমুক মার্কায় হোক, এই ধরনের লেখা দেখো না? এই লেখাটাই হচ্ছে সেই লেখাটা, তরুণ প্রজন্মের যে শক্তি, সেই শক্তিকেই 18 বছর বয়স কবিতায় তুলে ধরা হয়েছে। তরুণের যে শক্তি, জেনজির যে শক্তি, সেই শক্তিটাই 18 বছর বয়সে কবি তুলে ধরেছেন। কবি এই কবিতার মধ্যে দেশময় তরুণ জাগরণ কামনা করেছেন, কারণ এই তরুণরাই পারে জাতিকে সকল বন্ধা, অনাচার, অবিচার এবং অবিচার থেকে মুক্তি করে প্রাণ প্রাচুর্য দীপ্তিময় একটি দেশ উপহার দিতে। এই কবিতার মূল ব্যাখ্যা। এবং আমাদের যে একদম লাস্টের যে লাইনটা ছিল, লাস্টের যে লাইন, আমি কিন্তু অনেকের কাছে বলছিলাম ভাইয়া তোমরা একটু লেখে আমাকে দেখায়ও, এদেশের বুকে নেমে, এদেশের বুকে 18 আসুক নেমে। এই লাইনটা তোমরা কে কিভাবে বুঝতেছো বা কে কিভাবে প্রেজেন্ট করো, এটা আমি সবার কাছেই চাইছিলাম, বাট দুঃখজনক হইলেও এটা সত্যি, আমি একজন মাত্র দিছে, একটা ছেলে আমাকে জাস্ট দেখাইছে যে ভাই আমি লিখছি, আপনি একটু আমাকে চেক করে দেখেন লেখাটা ঠিক আছে কিনা, একজন, আর কারোরটা আমি পাই না, এটা দুঃখের বিষয়। বাট যাই হোক, এটার অ্যান্সার হবে এই যে এই কবিতা, এই যে দেশময় তরুণের জাগরণ কামনা করেছে, কারণ এই তরুণরাই পারে জাতিকে সকল বন্ধা, অনাচার, অবিচার থেকে মুক্ত করে প্রাণ প্রাচুর্যের দীপ্তিময় দেশ উপহার দিতে। এই কারণেই কবি আমাদের সকল দেশে, সবার দেশে, আমাদের দেশে 18 বছর নামতে বলেছেন বা 18 বছর বয়স আসতে বলেছেন। এই লাইনটুকুই হচ্ছে মূল কথা। এই যে এদেশের বুকে 18 আসুক নেমে, এটা কেন বলেছেন? কারণ দেশময় তরুণ জাগরণ কামনা করেছেন, এবং সেই সাথে সাথে কামনা করার পেছনে মূল কারণ হচ্ছে এই তরুণরাই অনাচার, অবিচার এবং অনাচার থেকে মুক্তি করে প্রাণ প্রাচুর্যের দীপ্তিময় একটা দেশ উপহার দিতে পারে, যার কারণে কবি আমাদের দেশে 18 বছর বয়স নেমে আসতে বলেছেন। ঠিক আছে, আচ্ছা আসমা পোস্ট করছে, ঠিক আছে, আসমারটা তাহলে আমি চেক করে দেখবো। ঠিক আছে, ক্লিয়ার সবাই, মূল ভাব ক্লিয়ার? এবং এই লাইনটার অর্থ তোমরা কি পাইছো সবাই? আমাকে একটু জানাও ভাইয়া, হ্যাঁ প্লিজ। স্যার আপনার বাংলা প্রথম পত্র ক্লাস কয়টা? আমার বাংলা প্রথম পত্র মোট ক্লাস আজকে দিয়ে ক্লাস হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। আজকে এই ক্লাস মিলায় মোট আমি বাংলা প্রথম পত্র ক্লাস 9টা নিছি। ঠিক আছে, আজকের ক্লাস দিয়ে মোট আমার ক্লাস আজকে দিয়ে 9 নাম্বার চলে। আর মাঝখানে আরেকটা ক্লাস তোমাদের শিহাব স্যার নিছে জীবন ও বৃক্ষ, এর আগের সপ্তাহের যে ক্লাস, ওই ক্লাস মিলায় টোটাল বাংলা ক্লাস হয়েছে 11টা, প্রথম পত্র ক্লাস হয়েছে 10টা, আর দ্বিতীয় পত্র ক্লাস হয়েছে 11টা। টোটাল ক্লাস হয়েছে কয়টা? 11টা টোটাল বাংলা ক্লাস এখন পর্যন্ত ইবিআই কোর্সে এখন পর্যন্ত ক্লাস হয়েছে 11টা, তার মধ্যে বাংলা প্রথম পত্র হয়েছে 10টা। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন স্যার? আমি পোস্ট করে দিছি। আচ্ছা সাবিকুন নাহার পোস্ট করছো, লিজা বুঝতে পারছো? তাহলে সবাই আশা করি মূল ভাবটা বুঝতে পারছো এবং এই লাইনটার ব্যাখ্যা পেয়ে গেছো। ঠিক আছে, এরপরে আমরা গ ঘ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, সো গ ঘতে তোমাদের যদি এইখান থেকে আসে উদ্দীপকের যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো পাবো। আমার ক্লাসগুলো কোথায় পাবা না? আমার ক্লাসগুলো তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হয়, যে এখন পর্যন্ত ক্লাস যে কয়টা ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের লিঙ্ক ওইখানেই পাবা। তা না হইলে আমাদের এসএসসি 2.0 যে গ্রুপটাতে তোমরা সবাই জয়েন আছো, এই গ্রুপের মধ্যে পাবা। এখন যদি না পাও, এই গ্রুপে যাওয়ার পরে আমার ছবি বা আমার নাম আসিফ হোসেন যে নামটা পাবা, এইখানে এই নামে যদি ক্লিক করো তাহলে দেখবে প্রত্যেকটা ক্লাস সিরিয়াল অনুযায়ী আছে। হ্যাঁ, জাস্ট এই গ্রুপে যাবা প্রথমে, এরপর আমার এই যে আইডি আসিফ হোসেন আইডির এখানে তুমি ক্লিক করলে আমার ক্লাসগুলো পেয়ে যাবা। সবগুলো ক্লাস প্রেজেন্ট ছিলাম। আচ্ছা জয় সবগুলো ক্লাসে প্রেজেন্ট ছিল, এই কারণে জয় আমার পক্ষ থেকে 1 কেজি রসমালাই পাবা। হ্যাঁ, তাহলে আসো উদ্দীপকের বিষয়গুলো আমরা জানি।
উদ্দীপক 18 বছর বয়স থেকে যদি তোমাদের, আচ্ছা সবগুলো ক্লাসের লিঙ্ক আমি আবার দিয়ে দিব, সমস্যা নাই। 18 বছর বয়স কবিতার, দেখো 18 বছর বয়স কবিতার থেকে প্রশ্ন আসলে গ ঘতে যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে তরুণ শক্তির শক্তি ও প্রত্যয়, তরুণ শক্তি যে জাগরণ, তরুণ শক্তির যে জাগরণ সেই জাগরণ নিয়ে প্রশ্ন আসবে। প্রশ্নগুলো কেমন হবে, যে আমি দেখলাম আমাদের ওয়াজেদ আহমেদ সে হচ্ছে দেশের যে অন্যায় অত্যাচার হচ্ছে বা তার গ্রামের চেয়ারম্যান অন্যায় অত্যাচার করছে তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে গেল, তার বিরুদ্ধে কি করলো, দেশের সাধারণ জনগণকে একত্রিত করে দেশকে শত্রুমুক্ত করলো। এই যে তরুণ শক্তি, আমাদের ওয়াজেদ ভাই একজন তরুণ শক্তি, একজন তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম কি করলো, তরুণ শক্তি জাগ্রত হলো এবং প্রত্যয়ী হলে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হলো, অপরাধের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইলো, ঠিক আছে। তারপরে দৃঢ়চিত্ত তরুণের পথ চলা, আমরা তরুণেরা যে দৃঢ়চিত্তে সবকিছু জয় করার চিন্তা ভাবনা নিয়ে বা জয়ের উদ্দেশ্যে যে পথ চলি সেই পথ চলাটাই আসবে। এরপরে তন্ময় মন্ময় কবিতার বৈশিষ্ট্য, কবিতার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য আসবে, অর্থাৎ মূল ভাবটা আসবে। এরপর তরুণদের অদম্য প্রাণ শক্তি, তরুণরা কখনো হাঁপিয়ে যায় না, তরুণরা কখনো ক্লান্ত হয় না, এইটাই এইখানে আসবে। তরুণরা কখনো কি হয় না, ক্লান্ত হয় না, তারা অদম্য প্রাণ শক্তিতে উজ্জীবিত হয়, তারা চলতে থাকে, তারা কি করে, দেশকে পুনর্গঠনের জন্য চলে, দেশকে মহান একটি দেশ পরিচালনা করে। 18 বছরের ধর্ম, 18 বছরের বয়সের ধর্ম কি, অর্জন করা, জয়ের ধ্বনি। 18 বছর বয়সের ধর্মই হচ্ছে জয় করা, 18 বছর বয়সের ধর্ম হচ্ছে কি, জয়, ঠিক আছে। এরপর যৌবনের উদ্দীপনায় মানবের অমৃত প্রকাশ, তরুণের আত্মত্যাগী মনোভাব এবং তরুণের তারুণ্যের স্বপ্ন, এই কয়টা বিষয় থেকেই তোমাদের প্রশ্ন আসবে। এবার এই বিষয়গুলো যদি আসে, এগুলো আসলে তোমরা কিভাবে লিখবা, মানে সৃজনশীলে কিভাবে লিখতে হবে আমি এটা একটু আলোচনা করব বা ওইটা একটু দেখাবো। হ্যাঁ, এইটা সবাই একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পিডিএফ পাবা। স্যার 5 নাম্বার পয়েন্ট একটু বলুন, 1 2 3 4 5। আচ্ছা, 18 বছর বয়সের ধর্ম কি, 18 বছর বয়সের ধর্মই হচ্ছে কি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ভালোকে প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ভালোকে প্রতিষ্ঠা করাই হচ্ছে 18 বছর বয়সের ধর্ম। সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে জয় করাই হচ্ছে 18 বছরের ধর্ম। 18 বছর বয়স হচ্ছে কি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া ধর্ম এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করাই হচ্ছে 18 বছর বয়সের ধর্ম। ঠিক আছে, লিখুন ভাই। ক্লিয়ার? এবার দেখো, ক্লিয়ার হইছো আশা করি। হ্যাঁ, ক্লিয়ার হইছো কিনা একটু বলো। সৃজনশীলে কিভাবে লিখবো ওইটা দেখালে আরেকটু ভালো মতো বুঝবো আর কি। সো ওইটা দেখাই, হ্যাঁ দেখাবো। ক্লাসে যারা আছো তারা বলো দেখাবো কিনা। আলমগীর সরকার, বলো। জি স্যার, জি স্যার। আসমা, জি স্যার। ঠিক আছে, দেখো একটা সৃজনশীল আগে আমরা দেখি, সৃজনশীলের উদ্দীপকটা আগে পড়ি। ঠিক আছে, উদ্দীপকে কি বলা হচ্ছে, নিচের উদ্দীপক পড়ো এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, উদ্দীপকটা সবাই আমার সাথে সাথে একটু পড়বা। হ্যাঁ, উদ্দীপকে বলা হচ্ছে সুজন এবং সাধন সহপাঠী, সুজন এবং সাধন সহপাঠী দুইজন লেখাপড়া বেশ ভালো। স্কুল জীবন পার হতে না হতে সুজন মিশে যায় কিছু অসৎ বন্ধুর সাথে। কাদের সাথে মিশে সুজন? সুজন কিছু কুজনের সাথে মিশে যায়। সুজন কিছু কি করে? কুজনের সাথে মিশে, মানে খারাপ কিছু বন্ধু বান্ধবের সাথে মিশে যায়। লেখাপড়ায় পাঠ চুকে যায় ওইখানে, অর্থাৎ সুজন লেখাপড়া সেখানে শেষ করে। স্কুল জীবন পরে সে কলেজে আর উঠে না বা কলেজে আর পড়াশোনা কন্টিনিউ করে না, সে ওইখান পর্যন্তই, স্কুল পর্যন্তই শেষ। তার নাম শুনলে মানুষ আতঙ্কিত হয়। অপরদিকে সাধন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ভাষা আন্দোলন শুরু হলে সে তাতে ঝাঁপিয়ে পড়ে, মিছিলে সে নেতৃত্ব দেয়, সংগঠন করে এবং সহপাঠীদের প্রতিজ্ঞা করে জীবন দিয়ে হলেও মাতৃভাষা রক্ষা করবে। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা চরিত্র পাইলাম, একটা পাইলাম সুজন, আরেকটা পাইলাম হচ্ছে আমাদের সাধন। সুজন হয়ে গেল কুজন, সুজন কিছু কুজন বন্ধু বান্ধবের সাথে মিশলো। এই যে 18 বছর বয়স আমরা পড়েছিলাম, 18 বছর বয়সে আমরা পড়েছিলাম কি, দুর্যোগের বয়স, তাই না? আমরা 18 বছর বয়স দুর্যোগের বয়স পড়েছিলাম, 18 বছর বয়স ভয়ঙ্কর পড়েছিলাম কিনা বলো? 18 বছর বয়সে আমরা ভয়ঙ্কর পড়েছিলাম, 18 বছর বয়সে মন্ত্রণা পড়েছিলাম,
পড়েছিলাম কিনা এই শব্দগুলোর সাথে আমরা আমরা এই শব্দগুলো কি আমরা পড়ার সময় পড়েছিলাম কিনা বলো? 18 বছর বয়স, দুর্যোগের বয়স, ভয়ের বয়স, মন্ত্রণার বয়স, আমরা কি এই শব্দগুলো কবিতা যখন পড়েছি তখন কি আমরা পড়েছিলাম? সবাই বলো। ক আর খ নাম্বার কোন বয়সে দুঃসাহসের উকি দেয়? সেটা 18 বছর বয়স, এটার উত্তর তোমরা পারবা। এরপরে বাষ্প বেগে স্টিমারের সাথে চলে, এই প্রশ্নের উত্তরটা আমরা অলরেডি কবিতার ব্যাখ্যার মধ্যে পড়ে ফেলেছি। এইটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই, শুধু গ ঘ কিভাবে লিখবে সেটা আমরা বলতেছি। পড়ছো তাই না? আসমা পড়েছে আর বাকিরা পড়ো নাই। এই যে দুর্যোগের বয়স, মন্ত্রণার বয়স, যখন আমাদের সুজন কুজনদের সাথে মিশলো অর্থাৎ বাজে বন্ধুদের সাথে মিশলো, তখন তার বয়স হয়ে গেল দুর্যোগের একটা বয়স। 18 বছর তখন কি হয়ে গেল? দুর্যোগের বয়স হয়ে গেল, ভয়ঙ্কর একটা বয়স হয়ে গেল, মন্ত্রণার বয়স হলো। তখনই সুজন কি করলো? খারাপের সাথে মিশে খারাপ হয়ে গেল, তার বয়সটা সেখানে স্থগিত হয়ে গেল, তার জীবনের ভবিষ্যৎ বলে আর কিছুই থাকলো না, তার বয়সে কি থাকলো না? কোনো ভবিষ্যৎ থাকলো না, সে সেখানেই আটকে গেল এবং সে বাজে হয়ে গেল, বা তার জীবনের লক্ষ্যগুলো সবকিছু সেখানে ধ্বংস হয়ে গেল। 18 বছর বয়স, সুজনের বয়সটা বাজে বন্ধুদের কারণে ধ্বংস হয়ে গেল। আর আমাদের যে সাধন ছিল, সাধন আমরা এই শব্দগুলো পড়েছিলাম, রক্তদানের পূর্ণতা, পূর্ণতা, জয়ধ্বনি। 18 বছর বয়স কি করে? রক্তদানের পূর্ণতা জানে। 18 বছর বয়স জয়ধ্বনি জানে। 18 বছর বয়স আরো কি জানে? স্টিমারের বেগে চলতে পারে, আত্মপ্রত্যয়ী হয়। এই শব্দগুলো পড়েছিলাম, এই শব্দগুলোর সাথে আমাদের সাধনের শব্দগুলো জড়িত। এখন তোমরা বলতে পারো স্যার আপনি যে উদ্দীপকের বিষয়গুলো দেখাইলেন সেখানে কিভাবে মিল পাবো? এই যে আমাদের ঘ নাম্বার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই যে আত্মত্যাগী মনোভাব, তরুণের আত্মত্যাগী মনোভাব, তরুণের স্বপ্ন, এগুলো হচ্ছে ঘ নাম্বারের প্রশ্নের উত্তর। তোমরা যখন ঘ নাম্বার অ্যান্সার লিখবা তখন এই অ্যান্সার গুলো লিখবা, ঠিক আছে? এরপরে আর গ নাম্বার লেখার জন্য এই যে তন্ন মন্তন, এটা বানান ভুল হয়েছে, মন্ত্রণা হবে। এই যে মন্ত্রণা, কবিতার বৈশিষ্ট্য, মন্ত্রণা তন্ময়, দৃঢ় চিত্তে তরুণদের প্রণয়, এই মন্ত্রণা যেগুলো আসে সেগুলো হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। তোমরা প্রথমে লিখে দিবা যে আমরা সুজনের দেখলাম, কি করলাম আমরা? দেখলাম যে গ নাম্বার অ্যান্সারটা বলতেছি যে সুজন, ঠিক আছে? গ নাম্বারে আমরা দেখলাম উদ্দীপকের সুজন 18 বছর বয়স, কবিতার কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এই যে দীর্ঘশ্বাস, আমরা দীর্ঘশ্বাস এই শব্দটাও পড়েছি, দীর্ঘশ্বাস এবং বেদনায় থরথরের দিকটি ফুটে উঠেছে, হতাশাগ্রস্ত হয়ে গেছে, সে জীবন নিয়ে জীবনকে কি ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, সেইটা আমরা গ নাম্বার প্রশ্নে ফুটে উঠেছে বা গ নাম্বার প্রশ্নে পাই। এরপরে তোমরা নিজের মতো লিখে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? গ নাম্বারটা বুঝতে পারছো? না বুঝলে বলো, আরেকবার বলি। 18 বছর বয়সে যে বিভিন্ন ধরনের মন্ত্রণা আসে, বিভিন্ন দুঃখ দুর্দশা আসে, বাজে বন্ধুদের সাথে মিশতে হয়, সে বিষয়টা উঠেছে। মূল কথাটা লিখবা যে কালো দীর্ঘশ্বাসে এবং দীর্ঘশ্বাসের ছোপে দেয় বা হতাশার দিকে পড়ে যায়, সেইটাই ঘ নাম্বার সুজনের সাথে মিল পাওয়া যায়, সুজনের সাথে মিল পাওয়া যায়, ঠিক আছে? আসমা, এই যে আসমা খুব ভালো স্টুডেন্ট, ও প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়, আর বাকি যারা আছে সবগুলো হচ্ছে ফাঁকিবাজ। বুঝতে পারছো? স্যার আপনার সব ক্লাস তো গ্রুপে পাওয়া যায় না, আমার সবগুলো ক্লাসই গ্রুপে পাওয়া যায়, আমি তোমাদের কাছে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? ঘ নাম্বার বুঝতে পারছো। এরপরে ঘ নাম্বার যেটা বললাম যে যৌবন শক্তি, জাতীয় চলা শক্তিতে ইতিবাচক যে দিকটা আছে বা তারুণ্যের যে শক্তির যে দিকটা আছে, সেটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে ফুটে উঠেছে। সবাই প্রশ্ন আমরা হচ্ছে অ্যান্সার যখন করব তখন অ্যান্সার গুলো এইভাবেই দেওয়ার চেষ্টা করব। এই যে 1 নাম্বার প্যারায় হচ্ছে মূল কথা। দেখো তোমরা অনেকে লেখো, অনেকে ভালো লেখো, আমি দেখছি। এর আগে আমি তোমাদেরকে বাড়ির কাজ করতে বলছিলাম, দেখাইতে বলছিলাম, আমি তোমাদের হচ্ছে পরীক্ষা নিচ্ছি, সেখানে দেখছি সবাই খুব ভালো লেখছো। তারপর আমি একটু কিপটামি করে নাম্বার দিছি, বাট তারপরেও তোমরা লিখবা যখন, দেখো ঘ নাম্বার এবং গ নাম্বার, গ নাম্বার যখন লিখবা তখন দেখো গ নাম্বার লেখার সময় আমি কয়টা প্যারা করছি? 3টা প্যারা করছি। এইটা হচ্ছে মূল বিষয়, প্রশ্নের মূল যে অ্যান্সার সেটা হচ্ছে প্রথম অংশ, এরপর দ্বিতীয় অংশ, এরপর তৃতীয় অংশ। এটা হচ্ছে গ নাম্বারের জন্য সবাই 3টা করে প্যারা করবাই। 3টা করে যদি প্যারা করো, তোমরা যদি 3-এ 3 না পায় তাও তোমাকে স্যার 2.5 দিয়ে দিবে। জাস্ট এভাবে লিখলেই তোমাকে
আড়াই দেওয়া হবে। আর ঘ নাম্বারের জন্য 1 2 3, এরপরে আছে 4 নাম্বার প্যারা। এইভাবে 4টা প্যারা করে যদি লেখো তাহলে তোমাদের সকলকে জাস্ট এই যে মূল যে কথাটা, প্রথম যে লাইন, এই লাইনের যে কথাটা, এই কথাটা যদি তুমি ঠিক লিখতে পারো, এরপরে নিচে যদি ভুল ভাল হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, কোনো সমস্যা নাই। জাস্ট এই 1 নাম্বার লেখার জন্যই, তোমার এই লেখাটুকুর জন্যই তোমাকে পরীক্ষায় স্যার খাতা দেখার সময় 2 দিতে বাধ্য হবে। আর এই লেখাগুলো তুমি নিজের মতো একটু সুন্দর করে গুছায় লিখলে বাকিটা পেয়ে যাবা। সেম ভাবে এইটার ক্ষেত্রেও সেম। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? সো এভাবে যদি সৃজনশীল লেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 18 বছর বয়স নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো, আর বুঝতে পারছো কিনা সেটা একটু বলবো আমাকে। সবাই যারা এই মুহূর্তে ক্লাসে আসছো বা ক্লাস করতেছো সবাই একটু আমাকে বলো বুঝতে পারছো কিনা, বলো, একটু জানাইতে হবে আর কি সবাই। ফাঁকিবাজি করবা কতকাল? বাংলা দেখো, আমরা অনেকে মনে করি বাংলা এভাবে পড়তে হয় না, কিন্তু যদি তোমার বড় ভাইদের সাথে তুমি একটু যোগাযোগ করে দেখো, বা যারা তোমার সিনিয়র আছে আর কি, তাদের সাথে যোগাযোগ করে দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কথাটা বলবে যে ভাই আমার বাংলার জন্য এই প্লাস ছুটে গেছে, বা আমার হচ্ছে আইসিটির জন্য এই প্লাস ছুটে গেছে। তোমাদের মেইন যে সাবজেক্টগুলো, ওই সাবজেক্টগুলো ঠিকই প্লাস পেয়ে যাও। যারা সায়েন্সের আছো তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টিচারের কাছে যাও, পড়ো, এটা নিয়ে কোনো সমস্যা হয় না, ঠিক মতো লিখতে পারো। আবার যারা কমার্সের আছো তাদেরকে হচ্ছে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই সাবজেক্টগুলো নিয়ে সমস্যা হয় না। এগুলোতে তোমরা যেহেতু টিচারদের টাচে থাকো, তোমরা এই প্লাস পেয়ে যাও, অনায়াসে এই প্লাস পাও। বাট বাংলায় কোনো স্যারের কাছে কিন্তু তোমরা টাচে থাকো না, দেখা যায় বাংলায় উল্টাপাল্টা লেখার কারণে বাংলায় প্লাস আসে নাই, ফেল আসে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা, ফেল আসে না। বাট ভালো রেজাল্ট করার জন্য বাংলাতেও কিন্তু ভালো একটা রেজাল্ট করতে হবে। এই জন্য তোমাদের উচিত ক্লাসগুলোতে আসা বা ক্লাসগুলো করা, বাংলা ক্লাস যেগুলো নেওয়া হচ্ছে এগুলো ক্লাস করা। বাংলায় প্লাস ছুটে গেলে, সবগুলো সাবজেক্টে প্লাস ছুটে গেলে, তার মানে কি তুমি ভালো রেজাল্ট থেকে বঞ্চিত হইলে। এটা করা যাবে না, ক্লাসগুলো আসবা, চেষ্টা করবা। সো সবাই বলতেছে বুঝছি, আচ্ছা মিম বলছো বুঝছি, জানবিবিরে প্রথম ক্লাসে পাই না, এই ক্লাসে পাইলাম, সে নাকি বুঝতে পারছে। যাক, নাবিবা, লিজা, আসমা, এরপর সাবিকুন নাহার, আখি, সবাই বুঝতে পারছো। সবাই যেহেতু বুঝতে পারছো, সো আশা করা যায় বুঝতে পারছো। তো সবাই কষ্ট করে হলেও আমি যে ক্লাস যেটা লিখতে বলছিলাম, এদেশের বুকে 18 আসুক নেমে, এই লাইনটার ব্যাখ্যা তোমাদের নিজেদের মতো লিখতে বলছিলাম, ওইটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওইটাই সবাই গ্রুপে পোস্ট করবা, আমি গ্রুপটা চেক করবো। হ্যাঁ, চেক করে তোমরা যে লিখতে পারছো বা ঠিক মতো লিখতে পারছো কিনা সেটা আমি দেখবো, ঠিক আছে? ওইটাই তোমাদের বাড়ির কাজ, ওইটা লিখে তুমি কষ্ট করে আমাকে দেখাবা। সো 18 বছর বয়স যেহেতু সমস্যা নাই। সো আজকের ক্লাস, হ্যাঁ, 18 বছর বয়সের উপর যে ক্লাসটা ছিল, 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস, অর্থাৎ 18 বছর বয়সের সকল সমস্যা আমরা ক্লাসে সমাধান করে ফেললাম ইনশাল্লাহ। এর পরবর্তীতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।